নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটায়। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা কিন্তু 7টার সময় ঘুম থেকে উঠেছি, 6:45টায় উঠেছি। উঠে কিন্তু মেয়েদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছি, ওদেরকে স্কুলে পাঠিয়েছি। তারপর কিন্তু এই যে টলতে টলতে ছাদে এসেছি। কেন বলো তো? ওই যে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম না, ঘুমটা এখনও ভাঙেনি। খুব সুন্দর একটা রৌদ্র উজ্জ্বল দিন, কিন্তু আমার মাথাটা কিন্তু টলমলো করছে। তো ভাবছি নিচে গিয়ে আর একটু বিশ্রাম নেব, তারপরে কিন্তু কাজকর্ম শুরু করব। তো চলো তাহলে নিচে যাই। আর ব্রেকফাস্টের জন্য কি রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্রেকফাস্টে মেয়েদের জন্য করেছিলাম আজকে আলুর পরোটা, আর সঙ্গে কিন্তু 1 কাপ চা নিয়েছি, যে ঘুমের ঘোরটা কাটে নাকি। কিন্তু না, যেহেতু খেয়েছি অ্যালার্জির ওষুধ, আমার ঘুমের ঘোরটা কিছুতেই কাটেনি। তো সারাটা দিন কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে রান্নাবান্না সমস্ত কাজকর্ম করেছি। তো চলো, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শরীরটা খারাপ থাকলে না, তখন আর কি বলবো, কোনো কিছুতেই কিন্তু কোনো এনার্জি পাওয়া যায় না। ভাবলাম চা খেয়ে ঘুমটা কাটবে, কিন্তু ওই যে ওষুধ খেয়েছি, যেহেতু ওষুধের রিয়াকশানের জন্যে ঘুমটা পাচ্ছে, সেই জন্যে কিন্তু চায়ে কিন্তু আমার ঘুমের নেশাটা কাটেনি। তো রান্নাবান্না করেছি সবই কিন্তু ওই ঘুমের ঘোরের মধ্যেই। তো চলো, সবাই আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো, আমি চায়ের সঙ্গে কিন্তু এদিকে ব্রেকফাস্টটা রেডি করেছি। আর ওখানে তোমাদের দাদার জন্য ভাত বসিয়েছি। সে বেচারা তো সকালবেলা ভাত ছাড়া কিছুই খাবে না, কিচ্ছু খাবে না। না চা, না অন্যরকম কোনো টিফিন ব্রেকফাস্ট, কিছুই না, তার তো ভাতই চাই। তো ওই জন্যে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর ঘুমের ঘোরেই কিন্তু আজকে ব্রেকফাস্টটা করছি। কারণ অন্যদিন কিন্তু ন্যাচারালি তোমার দাদাকে ছেড়ে আমি ব্রেকফাস্ট করি না। ভাবছি ঘুমটা কাটবে, এই জন্যেই কিন্তু ব্রেকফাস্টটা রেডি করেছি, কিন্তু কাজ হয়নি। দেখে মনে হচ্ছে সকাল, একদম সকাল নয়। এখন বাজে বেলা 2টো। আর আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে সেই যে অ্যালার্জি ওষুধ খেয়েছিলাম না, এখনও আমার ঘুমের ভাব কাটছে না, 2টো বেজে গেছে। তো আজকে উঠে সমস্ত কাজকর্ম করেছি। 7টার সময় উঠেছি, উঠে কিন্তু মেয়েদের জামা কাপড় মানে ওদের টিফিন রেডি করে দিয়েছি, ড্রেস পরিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়েছি। আর আজকে করেছি আলুর পরোটা। কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। প্রচুর প্রচুর জামা কাপড় ধুয়েছি আজকে, সেগুলো কিন্তু এখানে কয়েকটা নেড়ে দিয়েছি, ভেতরে মেলে দিয়েছি। দেখো ভেতরে ওই যে মেলে মেলে দিয়েছি, আর নিয়ে গেছি ঘরে, মেয়ের ঘরে গিয়ে নেড়ে দিয়েছি। হ্যাঁ, বেশটা রোদ দিয়েছিল, কিন্তু এখন পুরো আকাশটা, পুরো আকাশ জুড়ে পুরো মেঘলা হয়ে গেছে। যাই হোক, মেঘলা হয়ে গেছে। যেটা বলছিলাম, দেখো আমার শিম গাছে কিন্তু কুড়ি এসে গেছে। এই যে শিম এসে যাবে মনে হচ্ছে, জানি না কি হবে, পোকাও ধরছে দেখছি। তো সেসব কথা থাক, বৃষ্টি এসে গেছে। তো চলো, একটুখানি নিতে এসেছি পুঁই শাক। তো দেখো পুঁই শাকগুলোতে ফুলও এসে যাচ্ছে, দেখো এই দেখো পুঁই শাকগুলোতেও ফুল এসে গেছে। তো ফুল এসে গেলে হবে না, আমি একটু পুঁই শাক নেবো। সেটা হচ্ছে তরকারি করব। করেছি আজকে ওলের তরকারি, আর করেছি হচ্ছে পটল ভাজি করছি। তো একটু কচুরলতি করবো তোমাদের দেওয়ার জন্য। তো ভালো, আমি একটু পুঁই শাক নিয়ে পুঁই শাকে একটুখানি ঝোল করি পাতলা। গাছে দেখো এখনও লঙ্কা এইগুলো পাকতে শুরু করে দিয়েছে, ওই দিকের গাছে তো লঙ্কা পেকেওছে। দেখো এখানেও প্রচুর প্রচুর পুঁই শাক, আর পুঁই শাকগুলো ওই যে নিচের দিকে ঝুঁকে পড়েছে, সব খাওয়া হচ্ছে না, তো নিচের দিকে ঝুঁকে পড়ছে পুঁই শাক। প্রায় প্রতিদিনই কিন্তু আমি ছাদ বাগান থেকে কিছু না কিছু তুলি, সবজি বলো আর শাক বলো। তো আজকে একটু পুঁই শাক দিয়ে কিন্তু রান্না করব। কারণ কি, অনেক দিন ধরে কিন্তু পুঁই শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এই দেখো, এই পুঁই শাকগুলো না খাওয়া হলে এগুলো কিন্তু এখন গ্রোথটা নষ্ট হয়ে যাচ্ছে, গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে, ঝোপালো হয়ে যাচ্ছে, নড়তিয়ে পড়ছে। তো ওই জন্য কিন্তু তুলে নিলাম, আর এইখানটা থেকে তুলে নিলাম। তোমরা ভাবছো এটা আমার জঙ্গল? হ্যাঁ গো, আমি জঙ্গলেই থাকি, আমি একটু জঙ্গলি মানুষ। আমি সবার মতো অত সুন্দর পরিপাটি হয়ে থাকতে পারি না, আমি আমার মতো থাকি, আর সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো একদম কিন্তু মানে সব রান্না মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দুপুরে রান্না করছি, সকালে তোমাদের দাদা করে দিয়েছিলাম একটু সেদ্ধ ভাত। তো এখন দুপুরে তো মেয়েরা সেদ্ধ ভাত খাবে না, ওরা স্কুল থেকে আসবে, আর ওদের জন্য কিন্তু রান্নাটা হচ্ছে। বছরের মনে হয় অর্ধেক দিনে আমি অসুস্থ হয়ে থাকি, কি করব বলো, অ্যালার্জির সমস্যা এত ভুগি। আর আমি গাছপালা এত ভালোবাসি, ওই গাছপালার কাছে গেলে শুঁয়োপোকা এটা ওটা লাগবে, আর আমার অ্যালার্জি, এই প্রবলেমে আমি প্রচুর ভুগি। তো মানুষকে তো বোঝানো যায় না যে আমি কত অসুস্থ হয়ে পড়ে থাকি। তারা হয়তো ভাবে তাদেরকে কী করি সারাদিন, কারোর সঙ্গে যোগাযোগ রাখি না। তো আমি যে নিজে কত অসুস্থ হয়ে থাকি, তো সেটা তো কাউকে বলতে পারি না। তারপরেও সংসার সমস্ত কাজ বাজ, দুটো মেয়েকে পড়ানো, তাদের হোমওয়ার্ক, তাই না, এইগুলো করতে গিয়ে আমার প্রচুর প্রেশার হয়ে যায়। ওই জন্যেই আমি খুব একটা বাইরে বেরোতে পছন্দ করি না, বা খুব একটা গ্যাদারিং বা অতিরিক্ত আনন্দ উৎসবের মধ্যে আমি খুব একটা থাকি না, কারণ আমার শরীর সাপোর্ট করে না। মানুষকে সেটা বোঝানোই যায় না যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এইগুলো আমি একটু কমই করি। কারো বাড়িতে যাওয়া তো আমি পারি না, আমার শরীরটা আমাকে সাপোর্ট দেয় না। আর মেয়েদের যেহেতু আইসিএসসি বোর্ডে পড়ে,
ওদের তো পড়াশোনা সারা বছরই চাপ থাকে, দুটো মেয়েকে নিজে পড়াই, হোমওয়ার্ক বলো, ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট সব কিছু ম্যানেজ করতে হয়। সেটা আমি কাকে বোঝাবো, তাই না? প্রত্যেকটা সব মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, আমার সমস্যাটা একটু বেশি এবং সেটা আমার শারীরিক সমস্যা। হ্যাঁ, তো সেই সমস্যাগুলো কাউকে তো বলে বোঝানো যায় না, আর কাউকে কি আমি ফোন করে করে বলবো এই আমি অসুস্থ আছি অসুস্থ আছি, এটা কি বলা যায় বলো? বলা যায় না, নিজের সমস্যা নিজের কাছেই রাখতে হয়, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই চাপ আছে, প্রেশার আছে। তো আমি চেষ্টা করি উম, আমার শরীর বুঝে চলতে। আমি একটু আহ, কি বলবো, ওই অসুস্থ থাকি বলেই চেষ্টা করি মেয়েদের যতটা পারি সময়টা দিতে। সেই জন্য নিজের অনেক শখ আহ্লাদকে কিন্তু বিসর্জন দিয়েছি, কারণ সেইগুলো করতে গেলে আমার হয় না। এবার যদি বলো ছাদ বাগান করা, দেখো ছাদ বাগান করলে আমার শাকসবজিও হয়, আমার একাকিত্বটা অনেকটা সময় কাটে। সেই জন্যেই কিন্তু আমি বাগান করি, আর বাগান না করে আমি পারি না, সেই জন্যেই মেইন কথা আমি বাগান করি। বাগান আমাকে অনেকটা মানসিক শান্তি দেয়, অনেকটা একাকিত্ব দূর করে দেয়। তো সেইটাই হচ্ছে ব্যাপার। আজকে করেছি হচ্ছে ওলের তরকারি, আর মেয়েদের পছন্দ, আর এই যে শাকটা দিয়ে করবো একটু নিরামিষ মতো। একটু নিরামিষ মতো না, তারপরে ভাবলাম ফ্রিজে ছোটো ছোটো মাছগুলো আছে সেইগুলো দিয়ে করি, তো ছোটো মাছ দিয়ে পুঁই শাকটা না খুব একটা ভালো লাগেনি। আর ওলের তরকারিটা দিয়ে মেয়েরা বেশিরভাগ খেয়েছে, আর করেছিলাম পটল ভাজি। তো এই দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। তো যেটা বলছিলাম, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা আছে, আমরা না বাইরে থেকে দেখে বা বাইরে থেকে না জেনে বুঝেই কিন্তু অনেককে অনেক কিছু বলে ফেলি, বা বিচার না করেই কিন্তু অনেককে অনেক রকমভাবে কঠিনভাবে তাকে দাগিয়ে দিই যে ও এইরকম কে এইরকম। মানুষ কখনো না ভেতরটা দেখে তারপরে বিচার করে না, এটা আমাদের মানুষের একটা সমস্যা। রান্নাটা আমার এই যে একটু করে নিচ্ছি, এটা আমি যে এখনও পুরোপুরি সুস্থ আছি এমনটাও না, মাথাটা রীতিমতো টলছে, কিন্তু দেখো মেয়েদের তো খেতে দিতে হবে, তো ওই জন্যেই কিন্তু রান্নাটা করছি। আর সংসার কাজকর্ম না করলে তো পড়ে থাকবে, পরে আমারই করতে হবে। তো দেখলাম না ঠিক আছে, মাথা ঘুরতে থাকুক, আমি কাজগুলো গুছিয়ে নিই। তো দেখো এই যে ছোটো মাছ দিয়ে রান্নাগুলো করেছিলাম, ছোটো মাছ দিয়ে না পুঁই শাকটা খুব বেশি ভালো লাগেনি, হয়তো ডাঁটা না দিয়ে শুধু শাক দিয়ে করলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, সব দিন তো আর ভালো হয় না, আর আমি যে কখনো বলি না যে আমি খুব মহান বা খুব বড় রাঁধুনি। তো মেয়ে তো ওই ডাঁটা খায় না, পুঁই শাক খায় না, ও ছোটো মেয়ে খেলো ওই যে আলু দিয়ে আর ওই ওলের তরকারিটা দিয়ে, আর এই যে পটল ভাজি দিয়েছিলাম। বড় মেয়েকে দিয়েছি শাক দিয়ে, পুঁই শাক দিয়েও খেয়ে নিয়েছে। তো এদিকে দেখো এই তোমার দাদা এসছে আর ওই জলের কলসিটা এনে দিল, কারণ আমার কোমরের যন্ত্রণা, আমি জলটা ভরে রাখি আর ঢেকে রাখি, তোমার দাদা বাড়িতে ফিরলে ও আনে। আর এই যে আমার জন্য যে কী এনেছে দেখো, তোমার দাদা এনেছে হচ্ছে খেজুর। তো কয়েকদিন ধরে বলছে একটু খেজুরটা এনো, খেজুরটা খেতে ইচ্ছে করছিল। তো ওই যে খেজুর এনেছে, আর এই খেজুরগুলো কিন্তু খুবই ভালো লেগেছে। তো দামটা একটু বেশি নিয়েছে, তাও তোমার দাদা নিয়ে এসছে যেহেতু খেতে চেয়েছি, তো খেতে চাইছে। আর এই যে একটা ধর্ম হচ্ছে, আমি যদি বিছনাতেও উঠে বসে থাকি তাও ওই কোলের উপর সব কিছু দেবে, এটা হচ্ছে তোমার দাদা খুব বড় একটা ব্যাড হ্যাবিট। সব কিছু হাতের উপর না দিলে শান্তি পায় না। তো দেখো আমি একটু তোমাদেরকে দেখাই। আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমার বলবে এটা নিয়ে আদিক্ষেতা করার কী আছে? আছে গো, আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে এত দাম দিয়ে সব ফল কিনে খাওয়া, সেটা সত্যি আদিক্ষেতার পর্যায়ে চলে। তো যেহেতু খেতে চেয়েছি বলে তোমার দাদা নিয়ে এসছে, আর সত্যিই বলছি খেজুরগুলো ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা খাও তারা তো জানোই। তো তোমার দাদাকে বললাম তুমি একটু খেয়ে দেখো, আর যতই হোক আমি খেতে চেয়েছি, তুমি একটু প্রথমে খেয়ে দেখো। তো খেয়ে দেখলো, মেয়েদের তো আগেই দিয়েছি, কারণ মেয়েদের না দিয়ে তোর কিছু ওর বাবাকে দিতে পারি না, তাই না? তো আমি একটা খেয়ে দেখলাম, আমার ভীষণ তৃপ্তি পেয়েছি, ভীষণ আর কি মজা লেগেছে। মেয়েরা এরকম কাঠিতে করে নিয়ে নিয়ে ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, ওরাও ভীষণ মজা পেয়েছে। তো প্রতিদিন তো উল্টোপাল্টা অনেক খাবার খায়, আজকে ড্রাই ফ্রুটসটা খেয়ে ভীষণ মজা পেয়েছে। তো তোমার দাদাকে বললাম একটা খাবে কেন, আরেকটা খাও, ভীষণ মজা পেয়েছে। তো আমারও ভীষণ ভালো লেগেছে ড্রাই ফ্রুটসটা, সত্যিই খেজুরটা খুবই সুন্দর ছিল কোয়ালিটির। তো তোমাদের সঙ্গে একটু আদিক্ষেতা করে দেখাচ্ছি, দেখো মাঝে মাঝে একটু আদিক্ষেতা করলে কেমন হয় বলো তো? মন্দ হয় না বলো? একটু আদিক্ষেতা করে খাওয়া, আসলে বরের টাকায় খাচ্ছি তো একটু মজাটা একটু বেশিই লাগছে, টেস্টটা একটু বেশিই লাগছে, এই আর কি যা। তো চলো, এই যে আমার দলের মহিলারা এসেছিলো, ওদের সঙ্গে একটু মিটিং ছিল, সেটা করে নিলাম। সন্ধ্যাবেলায় এখন কিন্তু ঘুমের ভাগটা অনেকটা কেটে গেছে, মেয়েদেরকে ম্যাগি করে দিচ্ছি, ওদেরকে নিয়ে আবার বসতে হবে, পড়াশোনা আবার শুরু করতে হবে। পরীক্ষা হয়ে গেছে, নতুন সেশন শুরু হবে, মানে অ্যানুয়াল আর কি শুরু হবে। তো এক্সামের আগেই কিন্তু একটু পড়াশোনা করে নিতে হবে। ছুটি পড়ছে, তো ছুটির মধ্যে গুচ্ছের পড়া দেবে, আর ছুটি পড়ে কমপ্লিট হয়ে গেলেই কিন্তু শুধু ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট চলতে থাকবে। তো এই জন্য একটু একটু করে ওদেরকে আবার পড়ার মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি। পড়াশোনা করতে হবে, মেয়ে মানুষ হলেই তো শুধু ওই বাবার টাকায় খাবো তারপর বরের টাকায় খাবো ওরকম করলে সারা জীবন মুখ শুনতে হবে। হ্যাঁ, তো আত্মসম্মান থাকবে না, কোনো দাম থাকবে না। মেয়েদেরকে সেটাই বোঝাই যে নিজের উপার্জন করা শেখো, দেখবে সব জায়গায় দাম পাবে। শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি বলে না, যে কোনো জায়গায় দাম পাবে। বাবা মায়ের কাছ থেকে ছেলে মেয়ের পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে একটা ভালো শিক্ষা। তো মেয়েদেরকে সেটাই বোঝাই যে পড়াশোনা করো, মানুষ হও। আমরা সাধারণ পরিবার, আমাদের সাধারণ এই সীমাবদ্ধতার মধ্যেও
তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি নিশ্চয়ই একটা ভালো জায়গায় যাবে। আর তুমি যখন যোগ্য হবে, তুমি যখন জীবনে সফল হবে, দেখবে অনেক আত্মীয় স্বজন তখন তোমার চারপাশে ঘোরাঘুরি করবে। মানুষ যখন পরিস্থিতি খারাপ থাকে তখন কিন্তু তার আত্মীয় স্বজনগুলোর সংখ্যাও কমতে থাকে ধীরে ধীরে। তো মেয়েদের করে বলি, বাবা তোমরা মেয়ে হয়েছো এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে তুমি জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পেরেছো, কতটা তুমি যোগ্যতা সম্পন্ন হতে পেরেছো। তো পড়াশোনা করো। তো ওই যে কথা বলছি, আর ওদেরকে একটু খাওয়াচ্ছি, আমিও একটু চা খাচ্ছি, তারপরে কিন্তু বইটা নিয়ে বসাবো। মেয়েরা পড়তে যায় না, পরীক্ষা এসে গেছে, আমি বলি দেখো পড়াশোনা করতে হবে, তাই না? আমরা সাধারণ মানুষ, খেটে খেতে হবে। তো আমরা কাজকর্ম করবো, আর তোমাদের কাজকর্ম হচ্ছে পড়াশোনা করা, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। দেখবে জীবনে যখন সফল হয়ে যাবে তখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। জীবনে তখন ছোট ছোট চাওয়াগুলো কিন্তু অতি সহজেই পূরণ করতে পারবে। আর যদি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারো, যতই তুমি চাও না কেন, যতই কোনো আশা করো না কেন, স্বপ্ন দেখো না কেন, কোনো স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না। আমরা এই যে তোমাদের জন্য কত স্যাক্রিফাইস করি, কত ইচ্ছে, কত আশা, সেগুলোকে বুকের মধ্যে চাপা দিয়ে রাখি, শুধুমাত্র তোমাদের একটু মানুষ করবো ভালোভাবে, তার জন্যে যে তোমাদের কোনো কিছু তো কষ্ট না হয়, অভাব না হয়। তো সেইটাই কিন্তু মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি। আমার বড় মেয়ে অনেক বুঝতে পারে, অনেক বুঝদার হয়েছে, অনেক বোঝে। আমার বড় মেয়ে এখন যা বোঝে হয়তো আমার থেকে অনেক বেশি কিছু বোঝে। তো ছোটো এখনও ছোটো আছে, একটু বায়না করে। ও যখন দিদিকে দেখে দেখতে দেখতে ও নিশ্চয়ই শিখে যাবে। তো আমার মেয়ে দুটো সত্যি কথা বলতে পড়াশোনায় খুবই ভালো। যতটুকু আমি যতটা দেখাতে পারি, এই অসুস্থ শরীর নিয়ে যতটুকুই দেখাই না কেন, তারপর মেয়েরা এত ভালো রেজাল্ট করেছে তোমাদের বলে বোঝাতে পারবো না, খুব ভালো রেজাল্ট করেছে। তো দেখো ভালো তো কোনো শেষ নেই, তো বলি যে আরও একটু ভালো করে পড়াশোনা করো, তাহলে আরও ভালো রেজাল্ট করতে পারবে। তো সেটাই মেয়েদেরকে সবসময় শেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা চলো আজকে এখানে টাটা করছি, সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, পুজোটা জমিয়ে কাটাও, আমরাও আনন্দ করব। তো পড়াশোনা ফাঁকে ফাঁকে